রিসার্চার হিসেবে ভাই বর্তমানে আছেন। তো বফি ভাই, কেমন লাগছে আপনার এপিসোড, এই সেটটা কেমন লাগছে আপনার? হ্যাঁ, অবশ্যই ভালো। তোরা যে এই ধরনের একটা উদ্যোগ নিছিস এটা খুবই ভালো একটা বিষয়, এবং এটা খুব ভালো একটা সময় উদ্যোগটা নিছিস। জি ভাই, এটা আসলে এই জন্যই করা যাতে মানুষ আসলে জিনিসগুলো বুঝতে পারে। তো ভাই, আমার প্রথম কোয়েশ্চেন আপনার কাছে, স্পার্সোতে যে আপনি করেছেন, স্পার্সো আসলে কি? মানে আমাদের অনেক অডিয়েন্সই হয়তো স্পার্সো সম্পর্কে শুনছে, বাট দে ডোন্ট নো হোয়াট ইজ স্পার্সো অ্যাকচুয়ালি। স্পার্সো কি করে, স্পার্সোতে আসলে কি হয়, এটা একটু যদি আপনি আমাদেরকে বলতেন। আচ্ছা, প্রথমে আমি আমার সম্পর্কে একটু বলি। হুম। যে আমার নাম মনিরুল ইসলাম বাপ্পি। আমি বর্তমানে স্পার্সোতে ফেলোশিপ প্রোগ্রামের আন্ডারে রিসার্চ অ্যাসোসিয়েট হিসাবে আছি। মূলত আমি স্পেস টেকনোলজির উপরে কাজ করছি। একই সাথে আমি নর্থ সাউথেও স্পেস অ্যান্ড স্যাটেলাইট সিস্টেমে রিসার্চ অ্যাসোসিয়েট হিসাবে আছি। একই সাথে আমি নর্থ সাউথে আরেকটা বিষয়ে এমএ করছি, সেটা হচ্ছে হিস্ট্রি অ্যান্ড এশিয়ান স্টাডিজ, যেটা পুরাপুরি মানে আমার ইঞ্জিনিয়ারিং ফিল্ডের সাথে না হলেও আমার জয়েন্টলি এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, বা আমার মেইন স্পেস টেকনোলজির কাজে এই জিনিসটা ভালো রকমের হেল্প করে। যাই হোক, অ্যাডিশনাল আমার কিছু রিসার্চ এরিয়া আছে যেগুলো আমার ইন্টারেস্ট থেকে আমি করি। যেমন নর্থ সাউথে আমি রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসাবে আসছি হচ্ছে চিটাগাং হিল ট্র্যাক্সের সেপারেটিস্ট মুভমেন্টের যে গ্রুপগুলোর যে গ্রুপ ডাইনামিক্স আছে এটার উপরে আমরা একটা রিসার্চ করছি। উম, এই ধরনের আবার জিও পলিটিক্সের উপরে যেহেতু ইন্টারেস্ট আছে, ওর উপরে অনেক সময় মাঝে মাঝে লেখা হয়। আচ্ছা, তো আমি যে কোয়েশ্চেনটা করেছিলাম, ব্যাক টু দ্যাট, আসলে এখন মেইন বিষয় হচ্ছে স্পার্সো স্পার্সো। কি করছে আর কি আসলে? স্পার্সো হচ্ছে বাংলাদেশ স্পেস রিসার্চ অ্যান্ড রিমোট সেন্সিং আচ্ছা। অর্গানাইজেশন। তে ইনস্টিটিউশনালি এটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অর্গানাইজেশন। এটা প্রতিষ্ঠা করা হয় 1980 সালে। 1980 সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান এটা প্রতিষ্ঠা করে, এবং এটা হচ্ছে সরাসরি মিনিস্ট্রি অফ ডিফেন্সের আন্ডারে। এর মেইন কাজটা হচ্ছে স্পেস টেকনোলজি নিয়ে কাজ করা। তা আমাদের এখানে স্পার্সোতে স্পেস টেকনোলজি নিয়ে, মানে স্পেস টেকনোলজি না, অ্যাকচুয়ালি স্পেস অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করা হয় স্পার্সোতে। তো স্পেস অ্যাপ্লিকেশন এবং এর একটা বড় অংশ হচ্ছে রিমোট সেন্সিং। তা আমাদের এখানে স্পেস টেকনোলজি, আমাদের অর্গানাইজেশনের নাম বাংলাদেশ স্পেস রিসার্চ অর্গানাইজেশন, কিন্তু এখানে স্পেস রিসার্চের চেয়ে রিমোট সেন্সিং রিলেটেড ওয়ার্কগুলোই বেশি হয়। আচ্ছা ভাই, তাহলে আমি একটু বলি, আসলে রিমোট সেন্সিং জিনিসটা কি? রিমোট সেন্সিং অ্যাকচুয়ালি দূর অনুধাবন। আচ্ছা। এটা হচ্ছে স্যাটেলাইট থেকে ইমেজ নেওয়ার মধ্য দিয়ে জিওগ্রাফিক অ্যানালাইসিসগুলো করা হয়। ঠিক আছে, এই জিনিসটাই ওখানে ফোকাস। অ্যাকচুয়ালি ওখানে হচ্ছে স্পেস রিলেটেড যে অ্যাপ্লিকেশনগুলো, এগুলো আমাদের ওখানে প্রায় 16-17টার মতো ডিভিশনস আছে। ফরেস্ট, এগ্রিকালচার, মিটিওরোলজি, জিওগ্রাফি, জিওলজি, ওশানোগ্রাফি, স্পেস সায়েন্স, এই ধরনের অনেকগুলো সেকশন আছে। হুম। তো আমাদের এখানে স্পার্সোতে স্পার্সো রিলেটেড যে অনেকগুলো কথা আসে, এই কথাগুলোর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যে বাংলাদেশে স্পেস রিসার্চ অর্গানাইজেশন আছে, কিন্তু আমাদের অ্যাক্টিভিটিস কোথায়? হ্যাঁ, এক্স্যাক্টলি, তে এটাই আমি আমি বুঝতে বুঝতে চাচ্ছিলাম। পারছি তোদের কথাতেই যে মেইন যে কোশ্চেনটা চলে আসে হচ্ছে এই জায়গাতে। যে আসলে আমাদের পাশের হ্যাঁ, দেশ যে পাশের ইন্ডিয়া, দেশে হচ্ছে বা অন্যান্য জায়গায় হ্যাঁ হচ্ছে। আসলে তারা চান্দ্রয়ান 2 পাঠাই দিল হ্যাঁ, ইন্ডিয়াতে। তো আমরা আসলে এই ব্যাপারে কি করতেছি? তো এখানে আসলে স্পার্সো বলতে গেলে স্পার্সোর প্রথম যে পয়েন্টটা আসে সেটা হচ্ছে স্পেস টেকনোলজি। কিন্তু দুঃখের বিষয়, স্পার্সোর যে মেইন প্রবলেমগুলো এগুলো হচ্ছে মেইনলি পলিসি রিলেটেড প্রবলেম। এবং স্পার্সো যেহেতু ডিফেন্সের আন্ডারে একটা স্পেশাল মানে অর্গানাইজেশন, এটার অনেক কিছু জিও পলিটিক্সের সাথে রিলেটেড। আচ্ছা তো আচ্ছা। স্পার্সোর অগ্রযাত্রার মেইন বিষয়গুলো হচ্ছে তার পলিসি এবং তার রিলেটেড জিও পলিটিক্স। এই দুইটা বিষয় এখানে প্রাধান্য পায়। তা আমাদের এখানে স্পেস টেকনোলজি ডেভেলপ না করার মূল কারণ হচ্ছে স্পার্সোর পলিসির মধ্যেই আসলে স্পেস টেকনোলজি নিয়ে কাজ করার অপশনটাই নাই। তাই? হ্যাঁ, এটা একটা কমপ্লেক্স বিষয়, কিন্তু এটার নাম স্পেস রিসার্চ অর্গানাইজেশন, কিন্তু স্পেস টেকনোলজি নিয়ে সরাসরি কাজ করা হয় না এখন পর্যন্ত, পলিসিগতভাবে নাই। কিন্তু এই জিনিসটা ডেভেলপ করার চেষ্টা করা হচ্ছে 18 সালের পর থেকে, এটা ব্যাপকভাবে করার চেষ্টা করা হচ্ছে। কারণ যেহেতু পলিসি রিলেটেড কারেকশন, এখানে একটা দীর্ঘ প্রসিডিওরের মধ্যে আসতে হয়। আর জিও পলিটিক্যাল ব্যারিয়ার্স আছে, সেগুলো আমি পরে আসতেছি, সেটার সাথে রিলেটেড ভাবেও আসলে স্পার্সও মুভ করে।
তে আমাকে প্রথমে এখানে ইনক্লুড করা হয় হচ্ছে স্পেস মানে ফেলোশিপ প্রোগ্রামের আন্ডারে রিসার্চ অ্যাসোসিয়েট হিসাবে, এবং আমার মধ্য দিয়েই স্পার্সোতে স্পেস টেকনোলজি ল্যাব চালু করা হয় এবং এই ল্যাবের আন্ডারেই আমি কাজ শুরু করি। তো এর আগে প্রথমে এটা ফেলোশিপ প্রোগ্রাম করা হয়েছে, কারণ পার্মানেন্ট প্রোগ্রাম করা সম্ভব হয়নি আমাদের পলিসি রিলেটেড ওয়ার্কে। যে যখন এটা রেডি হয়ে আসবে তখন আসলে আমাদের এই কাজগুলো করা সম্ভব হবে। আর এখানে আরেকটা ইম্পর্টেন্ট অবস্ট্রাকল হচ্ছে জিওপলিটিক্যাল অবস্ট্রাকল, যে আমাদের এখানে স্পেস টেকনোলজি ডেভেলপ হোক এই জিনিসটা সবাই একইভাবে নিবে না, আচ্ছা, কারণ স্পেস জিনিসটা একটু কমপ্লেক্স। এটা কি ফান্ডিং এর কোনো সমস্যা ছিল? না, এখানে মূল ইস্যুটা ফান্ডিং না। ফান্ড তো চাইলে ইস্যু করা যেতেই পারে। বঙ্গবন্ধু স্যাটেলাইট আমি এটা অ্যারাউন্ড 3,500 কোটি টাকা দিয়ে করা হয়েছে। সেখানে একটা স্পেস অর্গানাইজেশনের ক্ষেত্রে এটা অল্প টাকার বিষয়, টাকাটা ইস্যু না। ইস্যুটা হচ্ছে আমাদের বিভিন্ন রকম অবস্ট্রাকল, যেরকম মানে ফর এক্সাম্পল যেমন স্পার্সও একটা মজার জায়গা, এখানে মানুষজন একটু খুব কম কথাবার্তা বলে। আচ্ছা, ঠিক আছে, তো এখানে যদি কেউ কাজ না করে তাহলে খুব একটা জবাব দিতে হয় বলে আমার মনে হয় না। আচ্ছা, কিন্তু যদি এখানে কাজ করা হয় তাহলে অনেক রকম জবাব দিতে হয়। কাজ করা হলে কাজ করলে জবাব দিতে হয়, যে কেন করা হলো, নানান রকম কোশ্চেন। টিপিক্যাল বাংলাদেশের অবস্থা আর কি। আর ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা আদার্স যেগুলো আছে এরা ফোকাস ওইটার উপরেই করে। আর স্পেস রিসার্চ অর্গানাইজেশন এটা জিওপলিটিক্সের সাথে রিলেটেড, কারণ যখনই অ্যারোস্পেস বিষয়টা আসে তখন এখানে অনেকগুলো ইস্যু আসে, যেমন তার লঞ্চিং সিস্টেম বা স্যাটেলাইটের বিষয়গুলো যখন আসে। স্যাটেলাইটের মেইন প্রবলেম, যেমন আমাদের ওয়ার্কের যেটা ফোকাস সেটা হচ্ছে অবজারভেশনাল বা ইমেজিং লো আর্থ অরবিট স্যাটেলাইটগুলো। তো এই স্যাটেলাইটগুলো হচ্ছে প্রায় 29,000 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিডে সে অরবিটে ঘুরতেছে, 350 থেকে 500-600 কিলোমিটার 700 কিলোমিটার অরবিটের উপরে নির্ভর করে। এটার মানে সুবিধা এবং অসুবিধা হচ্ছে এরকম, যেটা পুরো পৃথিবীকেই রাউন্ড করতেছে, প্রায় 90 মিনিটে পুরো পৃথিবীকে একবার করে সার্কুলেট করে আসে। এই জন্য ওখানে যদি আমার ক্যামেরা থাকে, ক্যামেরা শুধু আমার নিজের দেশের ছবি তুলবে না, পুরো পৃথিবীর ছবি তুলবে। তো এই জন্য অ্যাকচুয়ালি যারা সুপার পাওয়ার কান্ট্রিগুলো আছে বা রিজিওনাল পাওয়ারগুলো আছে তারা সাধারণভাবে চায় না যে মানে অন্যান্য দেশগুলো এই টেকনোলজিতে আসুক। আবার আরো একটা ইস্যু আছে, সেটা হচ্ছে যেরকম স্যাটেলাইট বানানো এক জিনিস, স্যাটেলাইট লঞ্চ করা ডিফারেন্ট, লিমিটেড না। এখানে মেইন ইস্যু হচ্ছে রকেট লিমিটেড, মানে 6-7-8টা কান্ট্রি। আমাদের এখানে তো রকেট সায়েন্স পড়ানোর মতো কোনো ইনস্টিটিউশনও নাই। না, রকেট সায়েন্স পড়ানো যেতে পারে, কিন্তু রকেটের সাথে অন্য কিছু ইস্যু জড়িত আছে। যেমন রকেট, অ্যাকচুয়ালি রকেট কি? রকেট ইজ নাথিং বাট এ মিসাইল। ঠিক আছে, এখন যে রকেট স্পেস একটা স্যাটেলাইটকে নিয়ে যাইতে পারে, এটা অ্যাকচুয়ালি অনেক ক্ষেত্রেই একটা ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল। তার মানে আমি মানে সিভিলিয়ান পারপাসেও যদি রকেটকে ব্যবহার করতে চাই, অটোমেটিকলি ক্যাপাসিটিটা চলে আসে হচ্ছে ব্যালিস্টিক মিসাইলের। যদি কোনো মিসাইলের রেঞ্জ 300 কিলোমিটার এবং তার পেলোড যদি 500 কেজির উপরে হয়, তাহলে সেই দেশ বা যারা এই মিসাইলগুলো বানায় তারা ইন্টারন্যাশনাল মিসাইল ট্রিটির আন্ডারে পড়ে যায়। আচ্ছা, তো অনেক দেশই এই রিস্কটা নিতে চায় না। আচ্ছা আচ্ছা। আর আমাদের এই দেশের ক্ষেত্রে যদি আমরা বলি, আমাদের এখানে আমাদের চারপাশের দেশগুলোর অনেক অবস্ট্রাকল আছে। ঠিক আছে, আমাদের চারপাশের অনেক বন্ধু রাষ্ট্র চায় না যে আমাদের এখানে স্পেস টেকনোলজিটা তৈরি হোক। আমরা নর্থ সাউথে তো দীর্ঘদিন সময় থেকেই রিসার্চ করতেছি। 2016 থেকে আমরা আনুষ্ঠানিকভাবে স্পেস টেকনোলজি রিসার্চটা শুরু করি, এখনো করতেছি। বর্তমানে আমরা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, এটা হচ্ছে অ্যাপসকো, এশিয়া প্যাসিফিক স্পেস কোঅপারেশন অর্গানাইজেশন, সেটার একটা কম্পিটিশনেও বাংলাদেশের মানে বাংলাদেশ টিমের রিপ্রেজেন্ট করতেছি। কিন্তু বাংলাদেশের পলিসির কারণে কিন্তু আমাদের ওই অ্যাক্টিভিটিসগুলো অ্যাকচুয়ালি মুভ করতে দেওয়া হয়নি। আমি আগেই যেটা বললাম যে এখানে মানে না করলে প্রবলেম নাই, করলেই প্রবলেম, আমাদেরকে কোনোভাবেই দেওয়া হয়নি। ওইটা বিষয় আমি একটু পরে যাই, যেটা অন্যায় হয়েছে সেটা হয়েছে। এখন তো দেখা যায় যে কি করা যায়। এখন আসলে এটাই আমরা জানার ইচ্ছা আপনার থেকে, যে আসলে এখন তো বাংলাদেশ 2.0, এখন
যে জিনিসগুলো আসলে আগে আমরা অবস্টাকলের কারণে করতে পারি নাই, এখন আসলে আমাদের কি কি করার থাকতে পারে? আসলে আমাদের পাকিস্তানে আমি জানি না, স্পেস প্রোগ্রাম কিন্তু মনে হয় ইন্ডিয়ার থেকেও আগে আসছে। না না, ইন্ডিয়ার থেকে আগে না। পাকিস্তান যেরকম ইদানিং একটা কাজ করতেছে, পাকিস্তান কিন্তু চাঁদে চায়নার সাথে মিলে পাকিস্তান চাঁদে একটা কিউবস্যাট হ্যাঁ হ্যাঁ, ডিপ্লয় কিছুদিন করতেছে আগে এটা আমি ওদের দেখছি, নিউজে দেখছি ইয়েতে। কিছুদিন আগে এটা। যেহেতু চায়নার সাথে ওদের খুব হ্যাঁ, ক্লোজ হ্যাঁ, একটা অ্যালাইনমেন্ট আছে, তারা একটা দীর্ঘদিনের কোঅপারেশনের মধ্য দিয়ে এই কাজটা করতেছে। কিছুদিন আগে এটা হ্যাঁ জাস্ট হ্যাঁ। হয়েছে, আমি নিউজে দেখলাম। এখানে স্পার্সোর মেইন অবস্ট্রাকলটাই আমি যেটা বললাম যে সেটা হচ্ছে পলিসি। প্রথমে যে কাজটা করা যেতে পারে, পলিসিটা ঠিক করতে হবে স্পার্সোর জন্য। এবং এই স্পেস রিসার্চ অর্গানাইজেশনকে অ্যাকচুয়ালি একটা মানে স্পেস মানে এজেন্সিতে কনভার্ট করতে হবে। ঠিক আছে, স্পেস এজেন্সির যে ধরনের ফ্যাসিলিটিগুলো থাকে, যে ধরনের এক্সেসগুলো থাকে, সেই জিনিসগুলো ইয়ে করতে হবে। স্পার্সোর কিন্তু মানে লং অ্যাক্টিভিটিসের হিস্ট্রি আছে। আচ্ছা, স্পার্সোর সাথে নাসার খুব ভালো সম্পর্ক আছে, কি বলেন? ইএস এর ভালো সম্পর্ক ও। আছে, এবং জাপানিজ স্পেস এজেন্সির সাথে আমাদের কোলাবোরেশন আছে, এবং Nice. জাপানিজ স্পেস এজেন্সির আন্ডারে একটা বড় অ্যালায়েন্স আছে, তাদের সাথে ভালো সম্পর্ক আছে। তার আন্ডারে আমাদের গ্রাউন্ড স্টেশনও আছে। আবার আচ্ছা, চায়নার সাথে আমাদের যেরকম চায়না ব্যাক্ট, যেটা আমি একটু আগে বললাম অ্যাপসকোর কথা, অ্যাপসকোর নেতৃত্বে আছে চায়না, এর আরো 8টা মেম্বার স্টেট আছে। এখন বাংলাদেশ কিন্তু তার অ্যাক্টিভ মেম্বার। ওকে। অ্যাপসকো একটু মানে ক্লোজ অ্যালাইনমেন্টের মধ্যে দিয়ে হয়, বাংলাদেশ তার অ্যাক্টিভ মেম্বার। তো সেই ক্ষেত্রে এবং বাংলাদেশের মানে এই অ্যাপসকোর বিষয়টা স্পার্সোই হ্যান্ডেল করে। যে স্পার্সোতে অ্যাপসকোর রুমও আছে এবং তাদের একটা ক্লোজ মানে কানেকশন বরাবরই আছে। কিন্তু এই অর্গানাইজেশনটা যে কোনো কারণেই না সামনের দিকে আগাতে পারে না। এবং আমি স্পষ্টভাবে জানি, যেহেতু আমি ফেস করছি, আমার বলতে কোনো দ্বিধা নাই না না, যে আসলে আমাদের পার্শ্ববর্তী দেশ আমাদের এই মুভটা করতে দেয়নি। আচ্ছা আমাদের পার্শ্ববর্তী দেশ এই মুভটা কোনোভাবেই করতে দেয়নি। তারা যেভাবে হোক এই জিনিসটা থেকে আমাদেরকে দূরে রাখার চেষ্টা করছে, যেহেতু তারা আচ্ছা। আমাদেরকে ডিরেক্ট ডিনাই করতে পারবে না। আচ্ছা অনেক ক্ষেত্রেই তারা বিষয়গুলো করছে কি, তারা নাও বলেনি হাও বলেনি, তারা আমাদেরকে জাস্ট হ্যাঙ্গিং করে রেখে দিয়েছে। আচ্ছা আচ্ছা। এখন আপাতত আমরা স্পার্সোতে হচ্ছে স্যাটেলাইট ডেভেলপমেন্টের কিছু কাজ করতেছি। আমি ভাইয়া যেরকম ন্যানো স্যাটেলাইট নিয়ে আপনার অনেক কাজ আমরা দেখেছি, স্যাটেলাইট মানে কিউবস্যাট নিয়ে কিউবসেট নিয়ে আপনাদের আমরা অনেক কাজ কাজ দেখেছি। করতেছি। আসলে কিউবসেট ব্যাপারটা কি আর ন্যানো স্যাটেলাইট ব্যাপারটা কি, যেটা আসলে মেইন স্যাটেলাইটের থেকে ন্যানো স্যাটেলাইট আর কিউব স্যাটেলাইটের মানে লাভটা কি? কিউব স্যাটেলাইট এটা একটা স্ট্যান্ডার্ড ধরা হয়েছে। একটা কিউব বলা হয় যে 10 সেন্টিমিটার 10 সেন্টিমিটার 10 সেন্টিমিটারের একটা কিউব, এটাকে বলা হয় 1 ইউনিট। এখন আমরা অনেকগুলো ইউনিট জোড়া দিতে পারি, 2U 3U 6U 12U পর্যন্ত করা হয়। আর ন্যানো স্যাটেলাইট ধরে সাধারণভাবে 1 থেকে 10 কেজির মধ্যে যার ওয়েট, সেটা হচ্ছে ন্যানো স্যাটেলাইট ধরে। তা আমরা সাধারণভাবে বিষয়টাকে কিউবস্যাটই বলি। তো এই স্যাটেলাইট ডেভেলপমেন্টের কয়েকটা ধাপ আছে। আচ্ছা যেমন প্রথমে কনসেপচুয়াল ডিজাইন, ঠিক আছে, তারপরে মিশন ডিজাইন, এরপরে ইঞ্জিনিয়ারিং মডেল, ঠিক আছে, তারপরে হচ্ছে ইঞ্জিনিয়ারিং মডেল এক্সিকিউশন করার পরে আসে হচ্ছে ফ্লাইট মডেল। ফ্লাইট মডেল যদি ফ্লাইট টেস্টে পাস করে তখন তাকে স্পেসে যাওয়ার পারমিশন দেওয়া হয়। তাই আমরা এই ধারাবাহিকতায় স্পার্সোতে এই কাজটা শুরু করছি। তো এই পর্যায়ে আমরা প্রথমে যেটা করতেছি, যেহেতু আমরা প্রথমেই স্পেস গ্রেডে যেতে পারবো না, তো প্রথমে আমরা চিন্তা করতেছি আমরা একটা কিউবস্যাট তৈরি করব, যেটা আমরা অ্যাটমসফিয়ারিক টেস্ট করব, যেটা আন্ডার ডেভেলপমেন্ট আছে। হয়তোবা যত দ্রুত সম্ভব আমরা ওটা টেস্টিংয়ে যাব। এর পরের স্টেজ আসে হচ্ছে ইঞ্জিনিয়ারিং মডেল। আমরা অ্যাপসকোর যে কম্পিটিশনে আসি সেখানে আমরা ইঞ্জিনিয়ারিং মডেলের উপরে কাজ করছি, এবং আমার জানা মতে যে বাংলাদেশে বসে করা একমাত্র স্যাটেলাইটের ইঞ্জিনিয়ারিং ডিজাইন আমরা লাস্ট টাইম করছি। আমাদের কি গ্রাউন্ড স্টেশন আছে মানে এখন? হ্যাঁ, স্পার্সোতে গ্রাউন্ড স্টেশন আমাদের একটা কোথায় আছে। লোকেটেড এটা? আমাদের স্পার্সোতে গ্রাউন্ড স্টেশন আছে। গ্রাউন্ড স্টেশন বেশ কয়েকটা জায়গায় আছে, যেমন আমাদের মানে গাজীপুরে আছে আচ্ছা স্যাটেলাইটের গ্রাউন্ড স্টেশন। আচ্ছা এরপরে আমাদের তালিরবাবাতে আছে, বেতবুনিয়াতে আছে, ঠিক আছে। অনেক ক্ষেত্রে এই যে আবহাওয়া ডিপার্টমেন্টেও আছে। আচ্ছা, আচ্ছা, তো অনেক কিছু কিছু গ্রাউন্ড স্টেশন আছে, যেমন ক্লাউডের ছবি তোলার ফ্যাসিলিটিটা আমাদের স্পার্সোতে আছে। আচ্ছা আচ্ছা ওটা আমাদের স্পেস আমাদের ডিভিশনের আন্ডারে পড়ে। আচ্ছা আচ্ছা। কিন্তু ওখানে আরেকটা মানে স্যাটেলাইট ছিল, ওটা একটু নষ্ট। তো ওই গ্রাউন্ড স্টেশনটা নষ্ট হয়ে আছে, ওটা ঠিকও করা হয় না, নতুন কিছুও করা হয় না, আবার ঠিক করতেও দেওয়া হয় না। এটা হচ্ছে একটা মজার বিষয়, বাংলাদেশের সমস্যার বিষয় আর কি, এতদিন যা হয়েছে
এখন এখন এই বিষয়গুলা আসলে কোন মন্ত্রণালয়ের আন্ডারে পড়ে? এটা সরাসরি মিনিস্ট্রি অফ ডিফেন্সের আন্ডারে। ডিফেন্সের আন্ডারে পড়ে, মানে আর্মস ডিফেন্স নাকি আর কি? না, মিনিস্ট্রি অফ ডিফেন্সের সরাসরি। এটা অর্গানাইজেশন খুব স্ট্রংলি করা হয়েছে, এটাকে ব্যবহার করা হয়নি। যেরকম এখানে আরেকটা ইম্পর্টেন্ট ইস্যু, সেটা হচ্ছে এই যে এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি যেটা করা হয়েছে, স্পার্সও হচ্ছে বাংলাদেশের স্পেস রিসার্চের রেগুলেটরি বোর্ড হওয়ার কথা, কিন্তু লাস্ট গভর্নমেন্ট পিরিয়ডে এই ইউনিভার্সিটিটা প্রতিষ্ঠা করা হয় এবং চেষ্টা করা হয়েছে এই ইউনিভার্সিটি দিয়ে এটাকে একটা রেগুলেটরি বোর্ড আকারে তৈরি করা। যেমন এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটির মাস্টার্স অ্যান্ড পিএইচডি সেকশন হচ্ছে ঢাকাতে, এখানে যে ক্যাম্পাস, কিন্তু আর আন্ডার গ্রাজুয়েট সেকশন এটা কিন্তু লালমনিরহাটে। বিভিন্ন ধরনের মিসম্যাচ সেখানে আছে, ইন্টার সার্ভিস ক্ল্যাশ ওখানে আছে, আমরা ওগুলোতে না যেতে চাই। হঠাৎ করে এক সময় একটা পলিসি হয়তো বা গভর্নমেন্টের আসছে যে স্পার্সোকে বাইপাস করে অ্যারোস্পেস অ্যান্ড এভিয়েশন ইউনিভার্সিটিকে বাংলাদেশের মূল অ্যারোস্পেসের রেগুলেটরি বডি আকারে দাঁড় করানো। তো এইটা করতে যায় না স্পার্সোকে ডেভেলপ করা হয়েছে, না ওইটাকে খুব ভালোভাবে করতে পারা গেছে। মানে জিনিসটাকে ইন্ট্রিগেট করা সম্ভব হয়নি, জিনিসটাই এলোমেলো হয়ে গেছে। এই ধরনের একটা জটলার মধ্যেই আমরা অ্যাকচুয়ালি এই অবস্থায় বসে আছি। আর একটা কোশ্চেন যেটা, যে স্পার্সো নেক্সটে কি করা যেতে পারে। তো স্পার্সোর মূল বিষয়, এটাকে একটা স্পেস এজেন্সি করতে হবে। বেসিক্যালি একটা স্পেস এজেন্সি, যেরকম আমরা দেখি যে স্পেস রেসে রাশিয়া, তারপর আমাদের আমেরিকা, চায়না, পাকিস্তান পর্যন্ত করলো, ইন্ডিয়া চন্দ্রায়ন করলো। এখন আমাদের এই লেভেলে যেতে আমাদের আর কত বছর লাগতে পারে? এটা সময়টা আসলে খুব একটা মানে নির্ধারণ ভাবে বলা যাবে না। এখানে হচ্ছে ফোকাস, আমাদের ফোকাস কোন জায়গাতে। কারণ কোন দেশই স্পেস টেকে সবকিছু করতে পারবে না, কিন্তু ফোকাস করে করা সম্ভব। আর আমাদের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে আমাদের বিষয়টা আর একটু আলাদাভাবে দেখতে হবে। যেরকম আমাদের ইকুইভ্যালেন্ট লেভেলে বেশ কিছু স্পেস এজেন্সি আছে, তারাও কিন্তু ডেভেলপ করতেছে। যেমন নাইজেরিয়ান স্পেস এজেন্সি, আলজেরিয়ান স্পেস এজেন্সি, কেনিয়া এখন ডেভেলপ হচ্ছে। সাউথ আফ্রিকা স্পেসে তুলনামূলক অন্যদের চেয়ে ভালো করছে। তাদের কয়েকটা স্পেস রিলেটেড কোম্পানি আছে, ওরা ইনস্ট্রুমেন্ট তৈরি করে, গম স্পেস, ঠিক আছে, ওরা ওই দিক থেকে অনেকটা ভালো করছে। তো এই ধরনের কান্ট্রিগুলোর স্পেস পলিসি আমাদের ইউরোপিয়ান স্পেস এজেন্সি বা নর্থ আমেরিকান স্পেস অ্যাডমিনিস্ট্রেশন বা রাশিয়া এদের মতো হবে না, আমাদেরটা একটু আলাদা রকম। আর যেহেতু বাংলাদেশে স্পেস পলিসি ডিরেক্টলি করা নাই, তা আমি আমার মাস্টার্সে আসলে থিসিস করতেছি হচ্ছে স্পেস পলিসির উপরে। এই স্পেস পলিসি আমাদের এই ধরনের কান্ট্রির জন্য স্পেস পলিসি কি হবে, এটাই মোস্ট অফ দি কেস আনডিফাইন থেকে গেছে বাংলাদেশের ক্ষেত্রে এবং অন্য দেশের ক্ষেত্রেও। তাই আমরা আসলে চাচ্ছি এই গ্যাপটা পূরণ করতে। যে এই গ্যাপটা যদি আমরা পূরণ করতে পারি, সেই ক্ষেত্রে আমার মনে হয় যে জিনিসটা দ্রুত আগাবে। আর এখন টেকনোলজি যেহেতু অনেক অ্যাডভান্স, আমাদের ছেলেদের প্র্যাকটিক্যাল অ্যান্ড টেকনিক্যাল নলেজের শর্টেজ থাকলেও কিন্তু আমাদের এক্সপার্ট ছেলে আছে, যাদেরকে যদি ইন্ট্রিগেট করা যায় তাহলে একটা স্পেস অর্গানাইজেশন দাঁড়াইতে খুব একটা সময় লাগবে না। আমাদের কি ওইরকম মানে যে স্পেসের রিলেটেড যে সাবজেক্টটা বা যে কোর্স বা এরকম আমরা ছেলেরা কি আউটপুট পাচ্ছি বাংলাদেশে? যারা আমাদের ব্রেন হচ্ছে, যেরকম নাসাতে আমি দেখছি, নর্থ সাউথে লিঙ্কডিনে নাসাতে নর্থ সাউথের স্টুডেন্টরা আছে, বুয়েটের স্টুডেন্টরা আছে, তো বেশিরভাগই তো ব্রেন হয়ে যাচ্ছে। এখানে এত ব্রেন ড্রেন হচ্ছে যে আমার মনে হয় যে বাংলাদেশের জন্য, ইসরোর জন্য কাজ করবে, স্পার্সোর জন্য কাজ করবে, এরকম ট্যালেন্টগুলো আসলে বাইরে চলে যাচ্ছে। তো ওদেরকে যদি আমরা দেশে আনতে পারি কোনোভাবে, তাহলে হয়তো আরেকটু আগানো যায়। আপনি কি বলেন এটাতে? হ্যাঁ, এদেরকে তো আনা যাইতেই পারে, কিন্তু তার চেয়ে বড় প্রবলেম হচ্ছে কি, যে আমাদের এখানে অ্যারোস্পেসের অ্যাকচুয়ালি পড়ালেখা করার স্কোপ নাই। আমি এটাই বলতে যাচ্ছিলাম, পড়ালেখা করার স্কোপ নাই। আমি যে স্যাটেলাইট নিয়ে এখন কাজ করতেছি, আমি এই স্যাটেলাইটটা পড়লাম কোথায়? এটা হচ্ছে প্রফেসর ডক্টর সাইফুল ইসলাম স্যার, বুয়েটের সাবেক ভিসি, উনি এই সাবজেক্টটা পড়াইতেন। তো ওনার কাছ থেকে পড়ার পরে আমরা জিনিসটা আগাইছি। আমাদের তো ওইভাবে মানে এস্টাবলিশ ডিপার্টমেন্ট নাই। আমাদের এই ওয়ার্কের মধ্য দিয়ে আমাদের কিছু ল্যাব উৎপন্ন করার চেষ্টা করা হচ্ছে। যেরকম স্পার্সোতে স্পেস ল্যাবটা আমি তৈরি করার চেষ্টা করতেছি এখন, যতদূর তৈরি করা যায় এই লিমিটেড রিসোর্সের মধ্যে যতটুকু করা যায়। এই জিনিসগুলো তৈরি মানে আগে এডুকেশনাল গ্রাউন্ডটা তৈরি করতে হবে।
মানে আমাদের ইম্পর্টেন্ট ইউনিভার্সিটি গুলোতে আগে এই ডিপার্টমেন্টটা চালু করা দরকার, ডিপার্টমেন্টটা চালু করা দরকার, ডিপার্টমেন্টটা সো চালু করা দ্যাট যে এই স্টুডেন্ট গুলা বাইরে হয়ে দেশের বাইরে চলে না, যে দেশের মধ্যে থাকে অথবা বাইরে থেকে পড়াশোনা করে এসে দেশের মধ্যে কাজে লাগানোর যে স্পৃহাটা, এটা মনে হয় আগে থেকে এখনকার জেনারেশনে বাড়ছে। হ্যাঁ, এটা এখন আমি sure। অনেকজনকে দেখছি যারা আসলে ওখান থেকে পড়াশোনা করে এসে বাংলাদেশে কিছু করতে যাচ্ছে। আমাদেরকে এই এখানে নিয়ে জিনিসটা- আসতে হবে, হ্যাঁ, ওদেরকে নিয়ে আসতে হবে, তাদেরকে ওদের নিয়ে নিয়ে আসতে আসার হবে। ব্যবস্থা করতে হবে আসলে, রাইট, ব্যবস্থা করতে হবে, তাদের ওই অনারেবল প্লেসটা, place দিতে ওয়ার্কিং হবে। প্লেসটা করতে হবে। নাইলে ব্রেন ড্রেন হইতেই থাকবে। স্পার্সোর আরেকটা মজার বিষয় আছে, একটা স্পেস রিসার্চ অর্গানাইজেশন, এখানে ইঞ্জিনিয়ারদের প্রাধান্য থাকার কথা। হ্যাঁ তো একটা বিষয় শুনলে খুব হাসি লাগবে যে স্পার্সোতে টোটাল ইঞ্জিনিয়ারের সংখ্যা কত? হ্যাঁ স্পার্সোতে পার্মানেন্ট ইঞ্জিনিয়ারের সংখ্যা মাত্র 2 জন। কি বলবো ঠিক আছে, এর পরবর্তীতে আমাকে ইন্ট্রিগেট করা হয়েছে, আমাদের সাথে আরো কিছু কিছুদিন আগে তো এটা নিয়ে একটা অনেক মেম টেম চললো হ্যাঁ, ইন্টারনেটে, না কিন্তু এত করুণ অবস্থা এটা বাইরে থেকে না কেউ জানে আপনাদের না। যে চিফ ছিল, যে স্পার্সু চিফ ছিল, সে তো কৃষি হ্যাঁ, university- এটা ছিল না, ওইটা মানে ওইটা নিয়ে চিফের যে মেম বিষয়টা, আমাদের যে স্পার্সোর চেয়ারম্যান এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্ট। আমাদের মেইন সায়েন্টিফিক অফিসার, চিফ সায়েন্টিফিক অফিসার বা আচ্ছা, সিনিয়র they're সায়েন্টিফিক the অফিসার, তারা ইয়ে করে, কিন্তু আমাদের চেয়ারম্যানের পোস্টটা অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্ট। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। সেই কারণে যেহেতু অ্যাডমিনিস্ট্রেশন থেকে আসে, সেই ক্ষেত্রে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে আসতে পারে। আচ্ছা আচ্ছা, তো মানে এটা- ওটার মধ্যে এটা যে একটা মানে case। স্পেশালাইজেশন কিন্তু থাকতে হবে। প্রবলেমটা কোন জায়গাতে, যে একটা স্পেস অর্গানাইজেশনে অ্যাকচুয়ালি 2টা ইঞ্জিনিয়ার, Okay. এটা কি কোনোভাবে মানে না, না, এটা তো ইম্পসিবল একটা বিষয়। দুইটা ইঞ্জিনিয়ার দিয়ে একটা স্পেস অর্গানাইজেশন চালানো, সো আমাদের উই নিড a lot of more engineers. We need more universities that produce their engineers. রাইট। আর we need আমাদের যে ব্রেন ড্রেন গুলো হচ্ছে, ওদেরকে আমরা দেশের মধ্যে নিয়ে আসার ব্যবস্থা করাটা, এই কয়েকটা জিনিস আমরা করতে পারলে আমরা আসলে স্পেস রিসার্চ নিয়ে আরো আগাতে পারবো। না, ফার্স্ট আমাদের পলিসি ঠিক করতে, সবার আগে পলিসি, ফার্স্ট পলিসি। সবার আগে পলিসি, তারপরে জিনিসগুলো করলে হয়তো আমরা স্পেসটা আসলে আমরা ওই লেভেলে যেতে পারবো, আমাদের নেবারহুড বা নেবার কান্ট্রিজ গুলো যেরকম আছে। পাকিস্তানের কি অবস্থা আপনার স্পেস রিসার্চের ক্ষেত্রে? ইন্ডিয়াটা তো আমরা জানলাম, পাকিস্তানের যেটা বললেন চায়নার সাথে। পাকিস্তানের স্পেস প্রোগ্রাম অনেকদিন আগে থেকেই ছিল, যেহেতু ওরা জিওপলিটিক্সের মানে গেমের মধ্যে খুব মানে ওতপ্রোতভাবে জড়িত ছিল। এটা ওই আফগান জিহাদের পিরিয়ডে ওরা সবচেয়ে বেশি ডেভেলপ হয়, কিন্তু অ্যাকচুয়ালি পাকিস্তানের স্পেস প্রোগ্রামের অ্যাক্টিভিটিসটা শুরু হয় 1968 সালে। সেই ক্ষেত্রে বলতে গেলে আমাদেরও স্পেস প্রোগ্রামের অরিজিন 1968 সাল থেকে, অনেক আগে, কিন্তু অনেক আগে থেকে। এত বছর তো ধরে পাকিস্তান পরবর্তীতে তাদের মিসাইল প্রোগ্রাম গুলো ডেভেলপ করছে। পাকিস্তান কিন্তু তার নিজের স্যাটেলাইটও লঞ্চ করছে। তাই হ্যাঁ, কারণ যেহেতু তাদের ওই যে আমি প্রথমেই বললাম যে মিসাইল, যেহেতু তাদের মিসাইল আছে, ব্যালিস্টিক মিসাইল, সেই জন্য তারা এই ফ্যাসিলিটিটা ইউজ করে তারা ওইটা প্রোগ্রাম করছে। এবং চায়নার সাথে তাদের খুবই ভালো সম্পর্ক, একসময় ইউএস এর সাথে ছিল। স্পাই স্যাটেলাইট গুলোতে অ্যাক্সেস আছে, তাদের কোলাবোরেশনের মধ্য দিয়ে স্টুডেন্টরা মানে প্রচুর পরিমাণে পড়তেছে। এই জন্য আর পাকিস্তান মানে তো পড়তেছে বরাবরই মানে একটু যুদ্ধ পড়তেছে- যুদ্ধ ভাবে থাকে। আর ভাই পড়তেছে মানে আপনি কি বোঝেন যে পাকিস্তানি স্টুডেন্ট চায়নাতে যে স্পেসটা? আচ্ছা হ্যাঁ, আমি চায়নার কথা বলি। যখন আমরা 2018 সালে চায়নাতে যাই, আমরা আপনি তো গিয়েছিলেন, হ্যাঁ, নর্থ ওয়েস্টার্ন পলিটেকনিক ইউনিভার্সিটিতে। ওখানে প্রথমবারের মতো বাংলাদেশ থেকে একটা টিম আমরা মানে স্যাটেলাইট ডিজাইন কম্পিটিশনে অংশগ্রহণ করছিলাম। ওখানে যে দেখছি যে ওখানে আমাদের এনপিইউ অনেক বড় ইউনিভার্সিটি। আমি বললাম না যে যে এটা প্রভিন্স নিয়ে মনে হয়, শুধু প্রভিন্স নিয়ে না, যে স্যাটেলাইট লঞ্চ করার ক্যাপাসিটি মাত্র 7-8টা দেশের আছে, ওই একটা ইউনিভার্সিটি স্যাটেলাইট বানাইতে পারে। স্যাটেলাইট মানে ওই যে কম্পোনেন্ট অনেক ক্ষেত্রে বানায়, তারা অ্যাসেম্বলিং করে, তারা মানে কমপ্লিট স্যাটেলাইট ডেভেলপ করে, স্যাটেলাইট টেস্টিং করে, তারা রকেট বানায়। তাদের নিজস্ব নিজস্ব লঞ্চিং প্যাড আছে, ইউনিভার্সিটির নিজস্ব লঞ্চিং প্যাড আছে। এবং বলা হয় যে ওই ইউনিভার্সিটির আন্ডারগ্রাউন্ডটা, তাদের 2টা ক্যাম্পাস, ওল্ড ক্যাম্পাসের আন্ডারগ্রাউন্ডটা, ওটা এক ধরনের মিসাইল ফ্যাক্টরি বা মিসাইল সিটি বলে। আন্ডারগ্রাউন্ডে তাদের এই ধরনের একটা ফ্যাসিলিটি আছে। তো ওখানে দেখছি যে আমাদের মাস্টার্সের স্টুডেন্ট অনলি 4 জন বাংলাদেশ থেকে, আর পাকিস্তানের পিএইচডি স্টুডেন্ট ওই ইউনিভার্সিটি আছে 200 জন। ও তাহলে তো অনেক, মানে পার্থক্যটা এই লেভেলে, মানে বিশাল লেভেলের পার্থক্য। তাহলে তো আসলে স্পেস আর জিওপলিটিক্স, এটা স্পেসের সাথে যে জিওপলিটিক্সের এত বড় একটা সম্পর্ক, এটা আসলে আপনার সাথে কথা না বললে বুঝতাম না
যে জিওপলিটিক্স আর আর স্পেস রিসার্চ এটা এতই একটা সম্পর্ক। অনেক ক্ষেত্রে বলা যায় স্পেস পলিসি ইজ ফরেন পলিসি, ফরেন পলিসি অনেক দেশের ক্ষেত্রেই এটা স্পেস পলিসি ইজ ফরেন পলিসি। আচ্ছা আচ্ছা।